আমন্ত্রণ ইয়াং নেট অনুষ্ঠানে। যারা এই মধ্যরাতে আমাদের অনুষ্ঠান দেখছেন, প্রথমে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আশা করছি এই পুরো অনুষ্ঠান সময়টা আমাদের সঙ্গে থাকবেন। সবসময় যেমনটি বলে যে ইয়াং নেট সবসময় তরুণদের কথা বলে এবং তরুণদের মতামত জানার চেষ্টা করে, কারণ সারাদিনই যেই সব ঘটনাগুলো ঘটে, আমরা যদি টেলিভিশন দেখি বা রেডিওর কোন অনুষ্ঠান শুনি কিংবা পরের দিন পত্রিকাগুলো পড়ি, সবসময় দেখতে পাবো যে নানা ধরনের বিচার বিশ্লেষণ কিংবা টক শোতে সবসময় অভিজ্ঞ যারা আছেন, একটু বয়স্ক যারা আছেন, তারা সাধারণত তারা হাজির হন, তাদের বিশ্লেষণ দেন। কিন্তু তরুণরা তো সব কিছু নিয়েই তরুণদের একটা মতামত থাকে, তরুণরা তো তাদের মতামত জানাতে চান। সেই প্ল্যাটফর্ম হিসেবে আমরা ইয়াং নাইটকে দাঁড় করানোর চেষ্টা করছি এবং আমরা বেশি গর্বের সঙ্গেই বলি যে মিডিয়ায় বা এই টেলিভিশন, এই ইয়াং নেটিভ মনে হয় তরুণদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। তো আমরা সবসময় চেষ্টা করি যে তরুণদের কোনো বিষয়টি নিয়ে, তরুণদের আগ্রহ আছে সেই বিষয় নিয়ে কথা বলার জন্য। আজ আমরা কথা বলবো এফএম রেডিও, এই বিষয়টা নিয়ে। আমরা রাস্তাঘাট যেখানেই যাব সবসময় দেখতে পাবো যে একটি হেডফোন বা মোবাইলে হেডফোন দিয়ে মানুষ বাসে বসে আছেন। আগে যেখানে পত্রিকা হয়তো দেখতাম যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কেউ পত্রিকা পড়ছে বা একটু বই পড়ার চেষ্টা করছে, এখন কিন্তু দেখবো যে সে কানে হেডফোন দিয়ে আছে, সে কিন্তু সেই শুধু গান শুনছে না, সে হয়তো কোনো এফএম রেডিও শুনছে যেখানে হয়তো সংবাদও শোনা যাচ্ছে, নানা ধরনের অনুষ্ঠান হচ্ছে। সব কিছু মিলিয়ে এফএম রেডিও এখন তরুণদের কাছে অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি একটি নিত্য সঙ্গী হিসেবে দাঁড়িয়ে গেছে। সেই বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে আছেন আরমান শায়ের। তিনি স্টেশন ম্যানেজার, হেড অফ অপারেশন, রেডিও দিনরাত। সম্ভবত নতুন একটি রেডিও। হ্যাঁ, নতুনই বলা যায় অবশ্যই। আচ্ছা, তিনি আসেন, তিনি আসলে তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং এই বিষয়টা তরুণরা আসলে এই এফএম রেডিও নিয়ে কী ভাবছে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে স্কাইপের মাধ্যমে যোগ দিয়েছেন মাইশা হাসান মমো। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তিনি এই মুহূর্তে কল্যাণপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। মাইশা এত রাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনতে পাচ্ছেন? অনেক ধন্যবাদ। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা এখন আলোচনা যাওয়ার আগে আমরা যে প্রতিদিন যেমনটি করি যে ছোট্ট করে আজকে অনলাইনগুলোতে আজকে দিনের যে প্রধান খবরগুলো আছে সেটা দেখে তারপর আমরা আলোচনায় আসবো। আচ্ছা, আমরা যদি আজকে প্রথম যে খবরগুলো আছে আমি যদি একটু দেখি, প্রথম আলোর অনলাইন যেটি আছে সেখানে বলছে পঞ্চম ধাপে প্রাণ গেল 9 জনের। আজকে প্রায় 717টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে এবং সেখানে এখন পর্যন্ত কেউ বলছেন 10 জন, কেউ বলছে 9 জন প্রাণ হারিয়েছেন সহিংসতায় এবং 2 জন প্রার্থীও আছে এর মধ্যে। এটি কিন্তু একদম মারাত্মক একটি আশঙ্কার খবর। আমি এর মধ্যে বিবিসি দেখতে পাচ্ছি, বিবিসি বাংলা যে নিউজটি দিয়েছে তারা বলছেন যে বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে সহিংস নির্বাচন। এই পুরো তারা বলছেন যে এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হলো, এই নির্বাচনে যে পরিমাণ সহিংসতা হয়েছে বা মানুষ প্রাণ হারিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সহিংস নির্বাচন তারা বলছেন এটি। আরেকটি খবর যদি বলি, আমি দেখতে পাচ্ছি বাংলা নিউজ 24 একটি নিউজ দিয়েছে যে নতুন বিমানবন্দর নির্মাণে সহযোগিতার আশ্বাস জাপানের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন জাপানে আছেন, কালকে রাতের দিকে ফিরে আসবেন বাংলাদেশে। তো জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং তাদের যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে তারা জাপান একটি বলেছে যে তারা নতুন একটি বিমানবন্দর নির্মাণের আশ্বাস দিয়েছে এবং তারা বলছে যে ঢাকা থেকে 30-40 কিলোমিটারের মধ্যেই হয়তো নতুন একটি বিমানবন্দর হবে। তো আমরা সময় পেলে আরও খবরগুলো পড়বো, তবে তার আগে মনে হয় মূল আলোচনা চলে যেতে চাই একটু। আরমান বলি তো। জি, অবশ্যই। আরমান, আপনাকে জানতে চাই যে এই যে এফএম রেডিওর যে এখন জনপ্রিয়তা, আপনি যেহেতু ভেতরে কাজ করেন, এখন কি অবস্থা, আসলে জনপ্রিয়তার কি অবস্থা আপনার কি মনে হয়? জনপ্রিয়তা অনেক বেশি। আমি বলবো যে তরুণদের মধ্যে, যুব সমাজের মধ্যে বিশেষ করে এটা অনেক বেশি প্রভাব ফেলে। আমাদের এফএম রেডিওর প্রত্যেকটা যারা ব্রডকাস্টার আছে, যারা বিশেষ করে আরজেইং করছে, তাদের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি তারা যেটাই বলার চেষ্টা করে না কেন, যে সাবজেক্টেই কথা বলে না কেন, প্রত্যেকটা জিনিসই এই তরুণ সমাজ এবং যুব সমাজের উপরে অনেক বড় একটা প্রভাব ফেলে। কারণ হচ্ছে এটা হচ্ছে এই রেডিও জিনিসটা হচ্ছে কিন্তু ডিরেক্ট কমিউনিকেশন। আপনি যখন মাইক্রোফোনে কথা বলছেন তখন শুনছে 1 কোটি মানুষ হয়তো, কিন্তু যে শুনছে হেডফোনে কানে সে কিন্তু মনে করছে যে তার সাথে শুধুমাত্র কথা হচ্ছে। তো এটার কারণে দেখা যাচ্ছে যে অনেক ধরনের পজিটিভ প্রভাবও পড়ে, আবার অনেক ধরনের নেগেটিভ প্রভাবও পড়ে। বাট জনপ্রিয়তার দিক থেকে যদি আপনি বলতে চান তাহলে আমি বলবো যে এটার বয়স 10 বছর হয়ে গেছে। আমি 9 বছর ধরে কাজ করছি এই ইন্ডাস্ট্রিতে। তো এটা
দিনকে দিন শুধু বাড়ছে। আচ্ছা, যারা শুনছেন আমাদের অনুষ্ঠান বা দেখছেন, তাদেরকে তাদের জন্য এটা বলবো যে কেন শুধু দেখবেন আমাদের অনুষ্ঠান, আমরা আপনার মতামত জানতে চাই, আপনার কথা আমরা শুনতে চাই। নিশ্চয়ই স্ক্রিনে আমাদের ফোন নাম্বারগুলো দেওয়া হবে। আমরা প্রত্যাশা করছি অনুষ্ঠানে যে কোনো সময় আপনারা আমাদের সঙ্গে যোগ দেবেন, আপনাদের মতামতগুলো বা কিংবা যে কোনো প্রশ্ন যদি এই দুই অতিথির কাছে জানতে চান, জানতে চাইতে পারেন। মাইশা, আপনার কাছে একটু জানতে চাইবো, তরুণ হিসেবে আপনি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণরাই কিন্তু এই মুহূর্তে এফএম রেডিওর সবচেয়ে বড় শ্রোতা এবং টার্গেট পিপুল মনে হয় তারাই সবচেয়ে বড় টার্গেট পিপুল। আমি একটু জানতে চাইবো যে আসলে এফএম রেডিও আপনার কি শুনছেন এবং কি শুনতে চান আসলে এফএম রেডিওতে? আচ্ছা, আমার ব্যক্তিগত কথা বললে আসলে আমার মেইনলি রেডিও শোনা হয় সবচেয়ে বেশি যখন খেলার কোনো নিউজ জানতে হয় বা খেলার কমেন্ট্রি শুনতে হয়, কিন্তু আমি বাসায় থাকি না। তো ওই টাইমটাতে রেডিও আমাদের সবচেয়ে বড় ফ্রেন্ড হিসেবে আমাদের সাথে থাকে। রেডিও কমেন্ট্রি না থাকলে আমরা অনেকগুলো ম্যাচের লাইভ টেলিকাস্ট বা ব্রডকাস্টটা মিস করতাম। এটাই হলো গিয়ে নাম্বার 1 পয়েন্ট। আর তারপর গান শুনতে সবসময় আসলে নিজের প্লেলিস্টের উপর নির্ভর করাটা ভালো লাগে না। তো রেডিওতে অনেকগুলো রেডিও চ্যানেলেই অনেক সুন্দর প্লেলিস্ট তারা তৈরি করে রাখে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা সেই গানগুলো শুনি। এটা আসলে এন্টারটেইনমেন্টেরও একটা সোর্স, প্লাস ওই যেটা বললাম যে একটু চেঞ্জ আসে আমাদের মধ্যে, যে নিজে যে গানগুলো পছন্দ করি সেগুলো ছাড়াও নতুন গান সম্পর্কে জানা, নতুন আর্টিস্ট সম্পর্কে জানা। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট এন্টারটেইনমেন্টের দিক থেকে। আর নিউজ তো আছে, রেডিও নিউজটা শোনা হয়। তবে আগে অনেকগুলো প্রোগ্রাম শোনা হতো যেগুলো এখন কিছুটা আমরা কম শুনি। আমার এইজ গ্রুপ যেটা আর কি, মানে আচ্ছা, ইউনিভার্সিটিতে যারা আছে তাদের কথা বললে অনেক কিছু আমাদের ফেভারিট আগে ছিল, কিন্তু এখন সেগুলো থেকে আমরা একটু ডিট্যাচ হয়ে গেছি। এটা আচ্ছা, সম্পর্কে হয়তো একটু পরে আরো কিছু বলবো। আচ্ছা, ঠিক আছে। আমার আপনার কাছে আসতে চাই যে জি। একটু আপনি আপনি কিভাবে আসলে এই জগতে আসলেন, এটা প্রথম এটা শুনে। আমি এই জগতে আসলাম, আমি প্রথম থেকেই আমি ছোটবেলা থেকে মিউজিক করি। আচ্ছা, তো গান বাজনার সাথে জড়িত, আমার মিউজিশিয়ান হিসেবেই প্রথম পরিচয়। তো তারপরে একটা সময় বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা খুব নড়বড়ে হয়ে গেল। তো আমরা মিউজিশিয়ান হিসেবে নিজেকে যে মানে আমি যে নিজেকে প্রতিষ্ঠিত করব, সেই অবস্থা আমার ছিল না আর কি। তো তখন আমি মাত্র ইউনিভার্সিটি কমপ্লিট করেছি। তো আমার তখন জবের খুব দরকার ছিল। তো আই ওয়াজ ভেরি আমার তখন মানে এমন একটা অবস্থা ছিল যে আমার এখনই জব দরকার। তো বাসা থেকেও বেশ একটা মানে চাপ আসছিল আর কি। তো ওই সময় আমি হঠাৎ করেই তখন রেডিওতে আর কি আসা। তো যখন আমি রেডিওতে জয়েন করি, তখন ওরা একটা ব্যাচ আর কি নিচ্ছিল, রেডিও টুডের অ্যাকচুয়ালি সেকেন্ড ব্যাচটা তখন ওরা নিচ্ছিল। তো ওই সময় আমার গানও আর কি চলছিল রেডিওতে। তো এরকম একটা সিচুয়েশন চলছিল। তার মাঝখানে আমি মানে আমার মাথার মধ্যে শুধু একটা জিনিস কাজ করছিল যে যত যাই হোক না কেন আমার জবটা দরকার। তো এইটার আমার যেটা মনে হয় যে আমার ওখানে আমি যখন গেছি তখন আমরা 11 জন ট্রেনি ছিলাম আর কি। তো 11 জনের মধ্যে একমাত্র আমি হচ্ছে সিলেক্টেড হয়েছিলাম। কারণ বাকি যারা ছিল তারা সবাই শখের বশে গিয়েছিল, আচ্ছা, যে আমি আরজে হতে চাই। কিন্তু আমি গিয়েছিলাম প্রয়োজনের খাতিরে। আমার দরকার ছিল জব, আমার একটা চাকরি দরকার, যে চাকরি থেকে মাস শেষে আমার একটা নির্দিষ্ট একটা স্যালারি দরকার, যেটা দিয়ে আমি চলবো। তো ওই নিডটা থেকে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আমি এটা পেয়েছিলাম। আচ্ছা, কারণ যখনই আপনার মধ্যে নিড তৈরি হয় তখনই আপনার মধ্যে প্রফেশনালিজমটা তৈরি হয়। তো এবং পরবর্তীতেও আমি যে 9 বছর ধরে কাজ করছি, এবং এই এই সেক্টরটাই অ্যাকচুয়ালি এখন আমার কর্মক্ষেত্র। আচ্ছা, এবং আমি রেডিও ছাড়া এখন আসলে কিছু বুঝি না। আমাকে যদি এখন অন্য কোনো জায়গায় কোনো কর্পোরেট হাউসে বসায় দেওয়া হয়, আমি কিন্তু সেখানে কাজ করতে আচ্ছা। আপনি পারবো। বলছিলেন যে প্রথম যখন আপনি সিলেক্টেড হলেন এতজনের মধ্যে, তখন সবাই বেশিরভাগ শখ ছিল আরজে হওয়া। আরজে হওয়া। এখনো কি আসলে সেই পরিস্থিতি কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই। মানুষ শেখা বা জানা বা বিষয়টা কি বা এটার প্রফেশনালিজমটা কি, এটার থেকে বেশি তাদের মানে এই হাইপটা যে আমি একজন আরজে, বা ফেসবুকে আমি আমার নামের পাশে আরজে অমুক লাগাতে পারবো। তো এই বিষয়টা হচ্ছে মানুষের ভিতর বেশি কাজ করে। আচ্ছা, সো আমার কাছে মনে হয় যে দিস ইজ নট দ্য থিং অ্যাকচুয়ালি। কারণ একটা টেলিভিশনে কিন্তু একজন অ্যানাউন্সার থাকে, বা একজন হোস্ট থাকে। তারা কিন্তু তাদের নামের পাশে কখনো সেই আমি হোস্ট অমুক বা ভিজে অমুক এরকম কিন্তু তারা কিন্তু লাগায় না। বাট এই আর যে শব্দটা মানে লাগানোর জন্য যে মানুষ যে এরকম হুমড়ি খেয়ে পড়ছে,
তো যার কারণে আমাকে যখন আমার কাছে আমি যখনই কোথাও রিক্রুটমেন্ট করাই, আমি অনেক বছর ধরে রিক্রুটমেন্ট করছি। তো যখনই রিক্রুটমেন্টের ব্যাপার স্যাপার আসে, তখনই আমাকে যখন বলে কি ভাইয়া আরজে কিভাবে হওয়া যায়, তো আমি সবসময় বলি যে তুমি এক কাজ করো, ফেসবুকে তোমার নামের পাশে আরজে লিখে ফেলো, তাহলে তুমি আরজে হয়ে যাচ্ছ। কিন্তু আরজে কিভাবে হতে হয়, তোমার যদি আরজে হতে হয় তাহলে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ক্যাপাবিলিটি, প্রথম কথা। সেকেন্ড থিং ইজ তোমাকে পরিশ্রমী হতে হবে, চেষ্টা করতে হবে, তারপরে আমাদের নিয়ম নীতি অনুযায়ী চলতে হবে, সব কিছু জানতে হবে, বুঝতে হবে, প্রপার ট্রেন্ড আপ হওয়ার পরে তারপরে দেন ইউ ক্যান বি আরজে। আচ্ছা, আমি একটু মাইশা এইখানে আপনার কাছে আসতে চাই, আর জানতে চাইবো যে এই যে আর বলা সবাই আরজে হতে চায়, আরজে নিশ্চয়ই তাহলে এর ভিতরে এক ধরনের জনপ্রিয়তার ব্যাপার আছে, অনেক মানুষ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ তাকে শুনছে, এটি একটা ব্যাপার আছে। আরজের এই কথাবার্তা আসলে এই তরুণরা কতটা কি বলবো যে আসলে প্রভাবিত হয়, এবং সেই সঙ্গে তারা যে ভাষায় বা যেভাবে কথাগুলো বলেন সেটি আসলে তরুণদের কাছে কতটা অ্যাকসেপ্টেবল হয়, কি মনে হয়? আচ্ছা, আমার মনে হয় যেই এইজ গ্রুপটাকে রেডিওরা টার্গেট করে তার মধ্যে আসলে কয়েকটা স্টেজ হয়ে যায়। যেমন আমি যখন স্কুলে ছিলাম, হাই স্কুলে ছিলাম, সেকেন্ডারি স্কুলে, তখন আরজেদের কথা শুনতে আমার মনে হয় আমার প্লাস আমার ফ্রেন্ডদের মনে হতো যে তারা অনেক কুল ওয়েতে কথা বলে। কিন্তু একটু বড় হয়ে একটু ম্যাচুরিটি আসার পর যেটা বুঝলাম যে তাদের ম্যাক্সিমাম আরজেরই বাংলা ভাষাটাকে বলার যে একটা বিকৃত একটা ওয়ে আছে, যেটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে ইদানিং, এইটা আসলে আমাদের কাছে এখন আর অ্যাকসেপ্টেবল না। আমি 20+, আমার সিনিয়র যারা আছেন তারা এটা নিয়ে আরো অনেক কটু কথা বলেন, অনেক সমালোচনা করেন। তো আমার মনে হয় যখন তারা ইংলিশ বলছে তখন ইংলিশ বলুক, এবং যখন বাংলা বলছে তখন সেটাকে শুদ্ধভাবে বলুক। কারণ আমাদের মাতৃভাষার রীতিমতো অপমান হয়ে যায় অনেক সময়, যে শব্দগুলো বিকৃত হয়ে যাচ্ছে, তাদের উচ্চারণটা একটা এজ গ্রুপ তো এখনো সেটা ক্যাচ করে, যেহেতু আপনারা নিজেরাই বললেন যে অনেক বেশি ফেমাস আরজেরা, তারা অনেক বড় বড় সেলিব্রিটি, তাদের কথার একটা প্রভাব কিন্তু যুব সমাজের উপর পড়ছে, এবং স্কুল গোয়িং বাচ্চারা যারা আছে তারা হয়তো কপি করার চেষ্টাও করছে, যেহেতু তারা আরজেরা সেলিব্রিটি তাদেরকে আইডিয়ালাইজ করে। তো এই জিনিসটার মধ্যে একটা কারেকশন আসা, মডিফিকেশন আসাটা অনেক জরুরি। কারণ আমরা রেডিওর জনপ্রিয়তাটাকে ধরে রাখতে চাই, অবশ্যই আমরা রেডিওকে অ্যাভয়েড করতে পারছি না, কিন্তু এই যে ভাষা বিকৃত করে বলা, উচ্চারণ বিকৃত করে বলা, এটার একটা খুব বাজে একটা ইফেক্ট আমরা দেখি আর কি আচ্ছা, সমাজে। আমি বুঝতে পারছি। আর এই নিশ্চয়ই এই কোন উত্তর একটু বড় হলে আমরা একটু ব্রেক থেকে এসে শুনছি। এটার উত্তরটা একটু বড় আছে। আচ্ছা, এটা সম্বন্ধে আমার অনেক কিছু বলার আছে, তাহলে আমরা ব্রেক আচ্ছা, আমরা দর্শক, আমাদের বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতির পর এসে আসলে মাইশা যে অভিযোগটা করলো সেই অভিযোগের উত্তরটি শুনবো আরমানের কাছ থেকে। আমরা আশা করব আমরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবার আমন্ত্রণ ইয়াং নেট অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছি এফএম রেডিও নিয়ে, এবং আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। আরমান শায়ের, তিনি স্টেশন ম্যানেজার, হেড অফ অপারেশনস, রেডিও দিনরাত, তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। আমাদের সঙ্গে স্কাইপে যোগ দিয়েছেন মাইশা হাসান মমো, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তিনি এখন কল্যাণপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। দুজনকেই আবারও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আরমান, বিরতির আগে যাওয়ার সময় মাইশা একটা অভিযোগ করেছিল, সেই উত্তরটি একটু আপনি। অভিযোগের আসলে কিছু না, মাইশের সাথে আমি একটা বিষয়ে একমত। অ্যাকচুয়ালি আই ডু এগ্রি উইথ দ্যাট, যে মানে আরজেদের কথা বলার যে অ্যাকসেন্টটা, এটা অ্যাকচুয়ালি মানুষের উপর প্রভাব বিস্তার করে, এটা হচ্ছে প্রথম কথা। বাট অ্যাজ আ ট্রেনার আমি যদি একটা কথা বলি, এবং একটা সাধারণ মানুষ হিসেবে যদি আমি বলি, যে একসময় আমিও তরুণ ছিলাম, কিন্তু একসময় আমি মানে এখন যে বৃদ্ধ হয়ে গেছি তা না, কিন্তু মানে যাই হোক, তো আমারও যখন বয়স কম ছিল তখনও কিন্তু পৃথিবীর অনেক বড় বড় পপুলার যারা আছে তাদেরকে কিন্তু আমরা কপি করার চেষ্টা করতাম। তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমি কপি করার চেষ্টা করছি, হ্যাঁ, কিন্তু এটার মানে এই না যে যে ব্যক্তির আমি কপি করার চেষ্টা করছি সে সেই ভাষার বা সেই দেশের বা সেই মানে সেই পুরো জিনিসটার আর কি ধারক বা বাহক। তো আরজেরা অ্যাকচুয়ালি বাংলা ভাষার ধারক বা বাহক না।
আচ্ছা, আপনি আমি যদি এই জিনিসটাকে খুব সুন্দরভাবে বলতে চাই, তাহলে আমাদের দেশের মানুষরা আমরা যদি রাস্তায় চলাফেরা করি, আর যেটা হয় সেটা হচ্ছে যে খুবই ক্যাজুয়াল হয়ে থাকে। আমরা একদম যেহেতু একদম পার্সোনালি সবার সাথে কমিউনিকেট করা হয় আরজেদের, যার কারণে আরজেরা সবসময় এতটাই ক্যাজুয়াল হতে পছন্দ করে যাতে আমি যেটা বলছি সেটা যেন ঠিকমতো সবাই বুঝতে পারে। তো এখন এটা যদি করতে হয় তখন আমাকে আমার 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 অ্যাকসেন্টটা আমি সাধারণভাবে মানুষের সাথে যেভাবে করে কথা বলি আমি কিন্তু সেভাবে করেই কথা বলবো, নর্মাল সেন্স। অ্যান্ড ভাষা জিনিসটা কিন্তু পরিবর্তনশীল। আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখেন তাহলে কিন্তু দেখবেন যে ব্রিটিশ একটা আলাদা অ্যাকসেন্ট আছে, তারপরে আমেরিকান একটা অ্যাকসেন্ট আছে, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট আছে, এখন তো ইন্ডিয়ান অ্যাকসেন্টও হয়ে গেছে, তারপরে ইটালিয়ান, সব রকম দেশে কিন্তু আলাদা আলাদা আমেরিকান মানে ইংলিশের অ্যাকসেন্ট কিন্তু আছে। তো বাংলা ভাষাও কিন্তু সেরকমভাবে পরিবর্তনশীলই একটা ভাষা। এটা কিন্তু পরিবর্তিত হতে হতে সেই সংস্কৃত থেকে পরিবর্তিত হতে 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 এখন আমরা এখনকার যুগে আমরা 2016-এ আমরা যারা জীবিত আছি, আমরা যারা বাংলা ভাষায় কথা বলছি তারা কিন্তু আমরা একভাবে কথা বলছি, এবং আমরা কিন্তু বাংলা ভাষার ধারক বা বাহক না, এবং পুরো ভাষা জিনিসটা হচ্ছে পরিবর্তনশীল। এবং এটাকে কিন্তু আসলে আমাদের তরুণরা যদি এটা বোঝে যে এই আমরা বাংলা ভাষা বিকৃত করছি বা এটা বিকৃত, এটা বাজে শোনাচ্ছে, ও মাইশার এই একটা ওয়ার্ডটা আমার কাছে খুব খারাপ লাগছে যে বাজে শোনাচ্ছে। বাজে যদি শোনাতো তাহলে এটা অবশ্যই রেডিওতে ব্রডকাস্টেড হতো না। হ্যাঁ, কারণ বাজে কোনো জিনিস আমরা কখনোই মানে রেডিওতে আমরা ব্রডকাস্ট করবো না। তো বাজে শোনানোর বিষয়টা না, আসলে বিষয়টা শোনাচ্ছে ঠিকই, বাট এটা যদি একটু আতলামির পর্যায়ে না যে যদি আমরা একটু ক্যাজুয়ালি দেখি, আমার মনে হয় তরুণ তো আমরা সবাই বন্ধু বান্ধব, আমরা যদি ওরকম ভাবে আমরা জিনিসটাকে কনসিডার করি আমার মনে হয় দ্যাট উইল বি বেটার। আচ্ছা, কিন্তু প্রথম দিকের থেকে পরিস্থিতি একটু উন্নতি হচ্ছে কিনা এখন? প্রথম দিকের থেকে পরিস্থিতি উন্নতি হচ্ছে মানে কি, পরিবর্তনশীল, সবই পরিবর্তন হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো প্রথম দিকে সবাই যেভাবে প্রেজেন্টেশনটা যেরকম ছিল, এখন প্রেজেন্টেশনটা এখন কম্পিটিশন অনেক বেড়ে গেছে, কারণ প্রথম দিকে রেডিও ছিল একটা দুটো, এখন হয়ে গেছে 14টা উপরে স্টেশন। সো কম্পিটিশন অনেক টাফ রাইট নাও। তো এটার কারণে দেখা যাচ্ছে যে প্রেজেন্টেশন থেকে শুরু করে প্রত্যেকটা রেডিওর সাউন্ডিং থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাকচুয়ালি চেঞ্জিং ডে বাই ডে, এবং সামনে আরও চেঞ্জ হবে। আমরা বিদেশের এফএম স্টেশনগুলো যদি দেখতে থাকি তাহলে আমরা দেখবো যে এটা কিন্তু ক্রমশ তারা চেঞ্জ হচ্ছে, এবং নতুন স্টেশন যখনই আসে তখনই তারা নতুন কিছু নিয়ে আসে। এই নতুন কিছু নিয়ে একটু কথা বলবো আপনার সঙ্গে, একটু তারা একটু মাইশা আপনার কাছে আসতে চাই। আমি জানতে চাইবো যে রেডিওতে প্রথম দিকে যদি বলি, এফএম রেডিও যখন আসলো প্রথম দিকে আমরা শুধু গান শুনেছি, তারপরে কিন্তু দেখা গেল বিভিন্ন ধরনের অনুষ্ঠান তারা আনা শুরু করলো, কখনো গল্প বলা, তারপরে এখন জীবনধর্মী নানা ধরনের এখন কিন্তু অনুষ্ঠান আসছে। রাতে অনেক রাত পর্যন্ত অনুষ্ঠানগুলো হয়, বিশেষ করে গভীর রাতের অনুষ্ঠানগুলো খুবই জনপ্রিয় দেখি আমি। লাভগুরু বা এই ধরনের অনুষ্ঠানগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ কি বলি, জনপ্রিয়। আপনার কাছে কি মনে হয় যে সেটা গান শোনার থেকে ধীরে ধীরে যে অনুষ্ঠানগুলো আসছে এগুলো আসলে কত প্রভাবিত করছে আপনাদেরকে, বা কত শোনেন? গানটা বেশি শোনা হচ্ছে নাকি এখন রাত জেগে অনুষ্ঠানগুলো বেশি শোনা হয়? আসলে রাত জেগে অনুষ্ঠানগুলো আগে যতটা শোনা হতো, আমার ব্যক্তিগতভাবে আমার নিজের এখন ততটা শোনা হয় না। আর আগে কিছু প্রোগ্রাম ছিল যেগুলো কিনা আমার মনে হয় যে আমাদের আমাদের আম, দেশের সংস্কৃতি এবং সাহিত্য জগৎ সম্পর্কে জানতে আমাদেরকে অনেকটা হেল্প করেছে। যেমন আমার মনে পড়ে, কিছু স্পেসিফিক নামগুলো না বলি ভুল বলতে পারি আমি, কবিতা, গল্প বলা, প্লাস বাংলাদেশের ইতিহাস থেকে কিছু অংশ নিয়ে অনেক অনুষ্ঠানে দেখেছি আমরা, কিছু প্রেজেন্টেশন ছিল, সেগুলো এতটাই আমাদেরকে ইন্সপায়ার করেছিল যে আমরা আসলেই রাত্রের ঘুম বিসর্জন দিয়ে হয়তো পরের দিন সকালে স্কুলে যেতে হবে, তারপরে আমরা রাত জেগে অনুষ্ঠানগুলো শুনতাম। তো এখন আর সেভাবে শোনা হয় না। গানটা শুনি, এবং অতটা টাইম নিয়ে পুরো গভীর রাতের প্রোগ্রামগুলো আসলে অ্যাটেন্ড করতে পারি না। তবে কিছু কিছু প্রোগ্রাম এমন আছে যেগুলো এখনো ট্রাই করি সবসময়। বুঝতে পারছি, এবং দর্শক কিন্তু এভাবেই বদলাবে, তাই না? এক ধরনের দর্শক অন্য একটা অনুষ্ঠান যাবে, পুরাতন অনুষ্ঠান নতুন দর্শক। অ্যাবসলিউটলি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে টিজি জিনিসটা কিন্তু ফিক্স থাকে, কিন্তু মানুষের বয়স কিন্তু থেমে থাকে না। হ্যাঁ, আমার যদি টিজি থাকে হচ্ছে 16 থেকে 25, তাহলে যে ছেলেটা 26 হয়ে যাচ্ছে সে কিন্তু আমার টার্গেট গ্রুপের মধ্যে পড়ছে না। তো যার কারণে 26-এ যে থাকছে সে যেহেতু আমার টার্গেট গ্রুপের মধ্যে পড়ছে না, একজন যে আবার 15 থেকে 16 হচ্ছে সে আবার আমার টার্গেট গ্রুপের মধ্যে চলে আসছে। তো জিনিসটা এভাবে করে আমার অ্যাকচুয়ালি সাইকেল হতে থাকবে। সো মাইশা একসময় শুনতো, এখন হয়তো সে শুনছে না, কারণ এখনও একটু রেসপন্সিবল হয়ে গেছে।
ও এখন চাহিদাটা অন্য অন্য ওর ধরনের চাহিদাটা অন্য ধরনের হয়ে এখানে গেছে। আমার প্রশ্ন আছে, এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এফএম রেডিওগুলোতে প্রথম যেমন দিতে বল গান, তারপর কিন্তু এখন নানা ধরনের উদ্ভাবনীমূলক নানা ধরনের অনুষ্ঠান তারা Absolutely, চেষ্টা absolutely. হচ্ছে। এই যে নতুন নতুন অনুষ্ঠান আনার চেষ্টা, এটা আপনারা কিভাবে প্ল্যানিং করেন এবং দরকারটা কেন পড়ছে শুধু গান বাদ দিয়ে এখন কেন নানা ধরনের অনুষ্ঠান আনার প্রয়োজনটা পড়ছে? একটা ব্যাপার কি আমি আপনাকে বলি, পৃথিবীর বেশিরভাগ দেশেই কিন্তু রেডিওটা ফেমাস হচ্ছে ড্রাইভ টাইমে। হ্যাঁ, আমরা সাধারণত মানে আমাদেরকেও যখন প্রথম দিকে আমরা যখন ট্রেনিং করেছি তখন আমাদেরকে বলা হয়েছে যে ড্রাইভ টাইম শোজগুলো হচ্ছে সবচেয়ে বেশি হিট শোজ, কারণ মানুষ যখন অন দ্য গো থাকে তখন আর কি গান শুনতে শুনতে যেতে পছন্দ করে, মুডটা একটু ফ্রেশ থাকে কাজের কর্মক্ষেত্রে যখন যাচ্ছে অথবা বাসায় যখন ফিরছে। কিন্তু বাংলাদেশে বিষয়টা কেন জানি উল্টে গেছে, বাংলাদেশে এই বিষয়টা সম্পূর্ণ উল্টে গেছে। বাংলাদেশে মানুষ যখন রিল্যাক্সড হয়ে যায়, 75% রেডিও লিসেনার অ্যাক্টিভ হয়ে যায় হচ্ছে রাত 10টার পর থেকে। আচ্ছা, তো এখন রাত 10টার পর থেকে যখন অ্যাক্টিভ হয়ে যায়, ওই সময়টায় অ্যাক্টিভ হয় কারা অ্যাকচুয়ালি আমার সেটা দেখতে হবে। যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাবে সে নিশ্চয়ই ওই সময়টা অ্যাক্টিভ হয় না। যার সকালবেলা স্কুল থাকে ভোরবেলা সে নিশ্চয়ই অ্যাক্টিভ হয় না। অ্যাক্টিভ হয় তারাই যারা বিষণ্ণ থাকে, যারা কোনো না কোনোভাবে ফ্রাস্ট্রেটেড লাইফ নিয়ে, অথবা দেখা যাচ্ছে যে যারা হচ্ছে সারাদিন অনেক ব্যস্ততা থাকে বা দুপুরের থেকে তাদের ব্যস্ততা থাকে, তারা একটু চায় বা সারা রাত ডিউটি করছে, তো তারা একটু চায় এন্টারটেইন হতে। তো ওই ওই জায়গাটা থেকে তাদেরকে এন্টারটেইন করার মানে তাগিদ থেকেই অ্যাকচুয়ালি আমাদের এই প্রোগ্রামগুলো বানানো। তবে রেডিওর মূল কন্টেন্ট অবশ্যই আমি বলবো যে গানের উপরে, গান ছাড়া আসলে রেডিও না। আর রেডিও যেহেতু একটা মাধ্যম, টেলিভিশনে যেরকম অনেক কিছু দেখা যাচ্ছে, আমি চুপ করে বসে থাকলেও আমার এক্সপ্রেশনে অনেক কিছু বুঝতে পারবে যে আমি রাগ, আমি কিন্তু রেডিওতে আমাদের সেটা না, আমাদের একটাই মাত্র মাধ্যম এবং আমাদের মুখে বলে আমাদের সেটাকে প্রকাশ করতে হয়। সো এটার কারণে আর কি এটার ক্রিয়েটিভিটিটা এবং এটার মানে পুরো জিনিসটা যে অ্যারেঞ্জমেন্টটা আর কি, দিস ইজ ভেরি টাফ। হ্যাঁ, কারণ আপনাকে শব্দের মাধ্যমেই বোঝাতে হচ্ছে যে আপনি এখন কাঁদছেন, আপনাকে শব্দের মাধ্যমে বোঝাতে হচ্ছে না আপনি রাগ হয়েছেন। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো আর কি। তো এইরকম এইসব কারণেই আর কি আমাদের অ্যাকচুয়ালি এই ক্রিয়েটিভ প্রোগ্রামগুলোর দিকে এগিয়ে যাওয়া, এবং আগামী তো মানে মানে সবাই চেষ্টা করছে যে যে যার মতো প্রত্যেকটা রেডিও আলাদা আলাদাভাবে ক্রিয়েটিভ প্রোগ্রামগুলো স্টেবল করা। আচ্ছা মাসা, এখানে আপনাকে আসতে চাই যে এই যে রেডিওগুলো নানা ধরনের অনুষ্ঠান তৈরি করছে, এর অর্থ হচ্ছে যে রেডিওটা আরও ছড়িয়ে যাচ্ছে, মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং এখানে কাজের সুযোগও কিন্তু বাড়ছে। আপনি একজন তরুণ, আপনি লেখাপড়া করছেন, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা করেন, আপনার বন্ধুরা করে। একটু জানতে চাইবো যে এই রেডিও যারা রেডিওতে মানে ক্যারিয়ার তৈরি করার কোনো পরিকল্পনা আপনাদের আপনার বন্ধুদের মধ্যে আছে কিনা, এবং যখন তো পরিকল্পনা করেন তার 95% আসলে আরজে হওয়ার পরিকল্পনা থাকে কিনা, এটা জানতে চাইবো। হ্যাঁ, আচ্ছা, এদিকে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম মানুষ আছে যারা কিনা কলেজ লাইফ পর্যন্ত তাদের অ্যাম্বিশন ছিল যে আরজে হবে। একজন তো খুবই সিরিয়াস ছিল, নাম মেনশন না করি, সে হয়তো মাইন্ড করতে পারে। তো ওর পরবর্তীতে ইচ্ছাটা চেঞ্জ হয়ে যাওয়ার পিছনে আমাদের সাথেও যেসব কারণ শেয়ার করেছিল, তার মধ্যে একটা হলো গিয়ে এই যে আগে কিছু রেডিও ছিল সেগুলো খুবই ফেমাস ছিল এবং সব মানুষ ওগুলোর পিছনে মানে একদমই ক্রেজি ছিল। তবে এখন স্টেশনগুলো এত বেশি বেড়ে গেছে যে আমরা আসলে একটু এটা নিয়ে কনফিউশনের মধ্যে আছি যে প্রোগ্রামগুলো আমরা ঠিক মতন ট্র্যাক করতে পারছি না, যে এত চ্যানেলে এত প্রোগ্রাম হচ্ছে, ঠিক কোনটা যে ভালো হচ্ছে আমরা আর এখন সেরকম সময় করতে পারি না। তারপরও আমাদের যে রকম এক্সপেকটেশন, আমি বলি যে সব মানুষেরই তো কিছু স্পেসিফিক ফিল্ডে ইন্টারেস্টটা বা নলেজটা বেশি থাকে। যেমন আমি বাচ্চাকাল থেকে গান করি, তো আমার মিউজিকের প্রতি মিউজিকের নলেজটা বেশি আছে। কেউ হয়তো সায়েন্টিফিক স্টাডিজের দিকে চলে গেছে, সে ওগুলো নিয়েই প্যাশনেট। কিছু মানুষ আছে যারা ক্যারিয়ার রিলেটেড প্রোগ্রামগুলোতে খুব ভালো ক্যাচ আপ করতে পারবে, মানে তারপর অনেকের স্পোর্টসের প্রতি নলেজ বেশি থাকে ভিতরে। তো যদি আমাদেরকে এভাবে রিক্রুট করা হতো যে আমরা আমাদের ইন্টারেস্টের ফিল্ডে আমরা যে জয়েন করতে পারবো এবং আমাদেরকে আরজে হওয়ার জন্য ট্রেন আপ করা হবে, তাহলে আমার মনে হয় কি যে আমাদের স্টুডেন্ট ক্লাস থেকে ইন্টারেস্টটা অনেক বেশি বেড়ে যেত। ধন্যবাদ, বুঝতে পারছি। আমি একটু আরমানের কাছে আসবো, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। আমি 1 মিনিটের মধ্যে আপনি যারা শুনছেন অথবা যারা এই ক্যারিয়ার তৈরি করার চিন্তা ভাবনা করছেন, দুটি যদি পরামর্শ দেন। 1 মিনিটের মধ্যে আমি যেটা বলতে চাই যে রেডিওতে যদি আসতে হয়, মাইশা যে কথাটা বললো একদম সঠিক কথা, যে ও স্পেসিফিক ফিল্ড অনুযায়ী যেতে চাচ্ছে। তো
আস্তে আস্তে আমাদের রেডিওটা যেহেতু জনর বেস হয়ে যাচ্ছে, যেহেতু অনেক স্টেশন বেড়ে গেছে এবং এক একটা স্টেশন এক একটা জনরতে চলে যাচ্ছে, কেউ স্পোর্টসের দিকে বেশি ঝুঁকছে, কেউ হচ্ছে মানে ক্রিয়েটিভ প্রোগ্রামসের দিকে, কেউ গানের দিকে, কেউ রক সং, কেউ পপ সং, কেউ এরকম। তো এরকম যেহেতু ঝুঁকছে, তো যার কারণে এই কাজের ক্ষেত্র কিন্তু অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। সো এবং কাজের ক্ষেত্র যেহেতু তৈরি হয়ে যাচ্ছে, তরুণ সমাজের জন্য একটা ওদের ওদের পছন্দের জায়গা এবং ওদের পছন্দের ফিল্ড এবং সাবজেক্ট নিয়ে ওটাকে নিয়েই কাজ করার রেডিওতে কিন্তু অলরেডি জায়গা তৈরি হয়ে গেছে। সো আমার মনে হয় ইউ গাইজ আর অলওয়েজ ওয়েলকাম। যারা এখানে কাজ করতে চায় তারা অবশ্যই আসবে, এবং আমরা আমরা চাই যে আমাদের রেডিও ইন্ডাস্ট্রিতে অনেক অনেক লোকজন আসুক, এবং যারা আসবে তারা অনেক মানে মন দিয়ে কাজ করবে, এবং রেডিও ইন্ডাস্ট্রিটাকে বাংলাদেশের একটা মানে এখনই অনেক বড় একটা প্রভাবশালী একটা ইন্ডাস্ট্রি অলরেডি হয়ে আছে, এর থেকেও আরো বড় যেন করে নিতে পারে এবং মানুষের মনে যেন আরো বেশি জায়গা দখল করতে পারে, এটাই আমি চাইবো। ধন্যবাদ আপনার দুজনকে, ধন্যবাদ আপনার আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং মাইশা আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এত রাতে। আপনাকে ধন্যবাদ ফারাদ ভাই। আমি মাইশার একটি কথা দিয়ে শেষ করবো অনুষ্ঠানটি। সে বলছিল যে এত বেশি রেডিও হয়ে যাচ্ছে যে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটি শুনবো। এইখানে কিন্তু একটা ভালো দিকও আছে, সেটি হচ্ছে যে এত বেশি যেহেতু রেডি হয়ে যাচ্ছে, সেখানে কাজের সুযোগ অনেকে বাড়ছে। কাজেই যারা তরুণ আছেন, কোন বিষয়ে ক্যারিয়ার তৈরি করবেন ভাবছেন, তাদের জন্য মনে হয় এই রেডিও, FM রেডিও একটা ভালো অপশন হতে পারে। আমরা আশা করব এই আলোচনার মাধ্যমে আপনারা আরও বেশি উপকৃত হয়েছেন, এবং নিশ্চয়ই পরবর্তী কোনো আলোচনায় আরও বিস্তারিত আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই এটি নিজের সঙ্গে থাকবেন।